হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের অষ্টম চ্যাপ্টার যেটা আছে সেটা শিখব। সেটা হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণ। যদি কোনো একটা চ্যাপ্টার আহ, যদি বলি সেটা হচ্ছে এই অম্ল ক্ষারক চ্যাপ্টারটা কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলা যায়। কেন? কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা অ্যাসিড বলো, বেস বলো, আমরা বিভিন্ন নিরপেক্ষ দ্রব্য বলো ব্যবহার করে থাকি। বাট আমরা কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক আমরা এটাই জানি না। তো যদি তুমি আজকে আমার এই ক্লাসটা করো, সো হোপফুলি তুমি নিজেই অ্যানালাইসিস করতে পারবা সেটা হচ্ছে কোনটা আসলে অম্ল এবং কোনটা ক্ষারক কোনটা লবণ। ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়ে আজকে ক্লাসটা শুরু করছি। শুরু করার জন্য আমরা প্রথম চ্যাপ্টারটা করলাম, মানে প্রথম পেজটা। প্রথম পেজে, ও সরি, এটা তো দশম অধ্যায়। আমি অষ্টম অধ্যায় বলে ফেলছি। আচ্ছা, তো এখন আমরা কি করবো বলতো, অম্ল ক্ষারক এই চ্যাপ্টারটা পড়বো। ওকে ফাইন, আমরা একটু হালকা করে লিখি। এখন অম্লকে কি বলে? ঠিক আছে, অম্লটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, এবং ক্ষারক যেটা আছে এটা হচ্ছে বেস। ঠিক আছে, এবং লবণ যেটা আছে এটা আমরা সল্ট হিসেবে চিনি। ঠিক আছে, এইটুকু না। হ্যাঁ, কি বলতো, অম্লটা হচ্ছে কি অ্যাসিড, এবং কারকটা কি সেটা হচ্ছে বেস, এবং লবণটা হচ্ছে সল্ট। আচ্ছা, এখন পিএইচ এর মাত্রা সম্পর্কে আমরা অনেকে অবগত আছি, অনেকে অবগত নাই। কিরকম সেটা? মনে করো কোনো একটা দ্রব্য, ঠিক আছে, ধরো এটা হচ্ছে অ্যাসিড। কি বললাম? এটা হচ্ছে একটা অ্যাসিড। এখন এটা যে অ্যাসিড, আমি এটা কিভাবে জানবো? হাউ টু নো? আমি এটা কিভাবে জানবো? বা এটা ধরো কোনো একটা বেস বা ক্ষারক, আমি এটা কিভাবে জানবো? বা কোনো একটা দ্রব্য, এটা লবণ, আমি এটা কিভাবে ফাইন্ড আউট করব? আমি আগে না পড়িয়ে তোমাদের একটা আমি পেজ বা একটা ছবি দেখাই, এটা খুব সুন্দর। এই জন্য এখানে রেখে রাখছি। দেখো, তুমি যেখানে যাও না কেন, অ্যাসিড, বেস, লবণ, এই তিনটাকে তুমি যে কোনো উপায়ে তুমি ফাইন্ড আউট করো না কেন, তোমাকে পিএস স্কেলের নিয়ম বা পিএস স্কেল সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ঠিক আছে, পিএস স্কেল যদিও বা তোমাদের ইন ডিটেলসে তেমন তোমাদের বইতে আলোচনা নাই, তারপরও আমি একটু বোঝার সুবিধার্থে তোমাদেরকে দিয়ে রাখছি। এখন অ্যাসিডের জন্য হবে কত? অ্যাসিড অ্যাসিডের জন্য পিএস এর মাত্রা হবে 0 থেকে, ঠিক আছে, 7। ঠিক আছে, যদিও বা এখানে 7 দেয় নাই। 0 থেকে কত? 6 দিছে। সো 0 থেকে কত? 0 থেকে হচ্ছে 6 পিএস। হ্যাঁ, তাহলে এই যে নিউট্রাল, হ্যাঁ, নিউট্রাল হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ অ্যাসিডও না আবার ক্ষারকও না। তাহলে এই ক্ষেত্রে নিউট্রাল আমাদের কত থাকতেছে? নিউট্রাল হচ্ছে 7। তাহলে এই যেটা হচ্ছে কারক, এটা কি বলতো? এটা হচ্ছে কারক। তো কারকটা কত হবে? 8 থেকে 14। বি, 8 থেকে কত? 40। জাস্ট এটা একটু নোট করে রাখতে পারো তোমাদের কোথাও বইয়ে সুন্দর করে লিখে রাখতে হবে যে এসিটা পিএস এর মাত্রা কত? 0 থেকে 6। নিউট্রাল কত? নিরপেক্ষ হচ্ছে 7। এই যে আমাদের চোখের পানি আছে, চোখের পানি যে পিএস এর মান হচ্ছে 7.4 সামথিং। তো এটা কিন্তু কি বলতো, এখন এটা হচ্ছে বেস, এই জন্য বেস মানে হচ্ছে লবণের মতো একটু, একটু লবণ, আংশিক লবণ, তুমি লবণ বলতে পারবা। সো আমাদের চোখের পানি যে আছে এটা কিন্তু কত বলতো, আমি কি বললাম? 7.4, 7 পয়েন্ট কত চোখের পানি। এই জন্য একটু 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 লবণ টাইপের হয়। ঠিক আছে, মানে স্বাদ থেকে একটু বেশি হয়ে গেছে, তো যার কারণে কি বলতো একটু লবণ টাইপের হয়। আচ্ছা, আমরা সূত্রে পড়ার চেষ্টা করি। লেবুর রস, ভিনেগার, চুন, অ্যান্টাসিড ওষুধ, খাবার লবণ, এগুলো আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আচ্ছা, এদের মধ্যে কোনটি অম্ল বা অ্যাসিড বললাম, কোনটি আবার ক্ষারক বা কোনটি আবার হয়তো লবণ। এদের রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন, ধর্ম যে এদেরকে এক একটা নাম দিচ্ছে। আমাদের এই পেজটা তেমন ইম্পর্টেন্ট না, আমরা এই পেজটা ইম্পর্টেন্ট আমাদের, এই পেজটা আমাদের ইম্পর্টেন্ট। এখন কি বলছে যে অম্ল ক্ষারক নির্দেশক, অম্ল ক্ষারক কি বলতো? নির্দেশক। আমি এখানে একটু তোমাদেরকে লিখে দেখাই। অম্ল ক্ষারক নির্দেশক মধ্যে তুমি একটু মাথা রাখতে হবে। এখন নির্দেশক, নির্দেশক আমরা ব্যবহার করব কি দিয়ে? নির্দেশক, নির্দেশক
নির্দেশক এখানে তোমাদের পখার বেত আছে, সেটা হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। কয়টা বলো তো? দুইটা। একটা হচ্ছে লাল লিটমাস, লাল লাল লিটমাস, এবং আরেকটি হচ্ছে, এখানে লিখি, আরেকটি হচ্ছে নীল লিটমাস। ঠিক আছে? আচ্ছা, তো নির্দেশক কয়টা পেলাম আমরা? দুইটা। একটা হচ্ছে লাল লিটমাস এবং আরেকটা হচ্ছে নীল লিটমাস। এখন তোমাকে জানতে হবে লাল লিটমাসটা আসলে কি করবে। আমি কালারটা একটু চেঞ্জ করি। কি করবে বলতে তুমি এখন নিজেই বুঝতে পারবা। যখন তুমি লাল লিটমাস নিবা, কি লিটমাস, যখন তুমি লাল লিটমাস নেবে, লাল লিটমাসটা তুমি যদি এখন ক্ষারীয় সাথে, ক্ষারীয় ক্ষারীর সাথে বিক্রিয়া করাও, তাহলে তোমার উৎপাদক কি হবে, মানে লিটমাসটা কি ধারণ করবে, সেটা হচ্ছে নীল হবে। কি হবে বলতো? নীল হবে। তুমি লাল লিটমাসটা যখন ক্ষারীয় সাথে বিক্রিয়া করাবে বা ক্ষারীয় কোনো দ্রব্যর সাথে তুমি যখন বিক্রিয়া করাবা, তখন তোমার নীল আসবে। আমরা ক্ষারীয়টা বুঝতে পারছি যখন যার পিএইচ এর মান 8 থেকে 14 এর মধ্যে, সেই পদার্থগুলো হচ্ছে ক্ষারীয়। তাহলে এবার আসো নীল লিটমাসের মধ্যে নীল লিটমাস কি করবে? যখন নীল লিটমাসটি কোনো অ্যাসিডের সাথে, কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা, দেখবা নীল লিটমাসটা লাল হয়ে গেছে। কি হয়ে গেছে বলতো? নীল লিটমাসটা লাল হয়ে গেছে। সরি। ওকে, আমরা এই নির্দেশকটা বুঝছি কিনা দেখি বলো তো। আমরা নির্দেশক বুঝছি কি? নির্দেশক মানে কি? যে আমি লিটমাসটা ব্যবহার করব। কি কি লিটমাস? সেটা হচ্ছে লাল এবং লিটমাস। এখন লাল লিটমাসটা কি বর্ণ ধারণ করবে? যখন লাল লিটমাসটা কোন একটা ক্ষারীয় দ্রব্যের সাথে বিক্রিয়া করব বা কোন একটা ক্ষারীয় পদার্থের উপর রাখবো, তখন লিটমাসটা কি ধারণ করবে? নীল বর্ণ ধারণ করবে। আবার যখন নীল লিটমাসটা আমি এখন কোন একটা অ্যাসিডের উপর রাখবো, তখন কি বর্ণ ধারণ করবে বলতো? লাল লিটমাস বা লাল বর্ণে ধারণ করবে। আমরা আশা করছি নির্দেশকটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে চলো আমরা এই পেজটা একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, আমি বই লাইন বাই লাইন কেন পড়াই, অনেকে তোমরা তো প্রশ্ন আসে, সেটা হচ্ছে যাতে তোমরা বইয়ের কাছ থেকে ছুটে না যাও। ঠিক আছে? এই জন্য কষ্টকর হলেও বই থেকে পড়াই। ঠিক আছে? যেগুলো বই থেকে পড়ার দরকার সেগুলো বই থেকে পড়াই, আর স্লাইড থেকেই পড়াই। ঠিক আছে? সরি, ঠান্ডা, এই জন্য ঠান্ডা এখনো যায় নাই। তোমরা কি জানো এর কারণ কি? কিসের কারণ? লিটমাস কাগজ তৈরি হয় কি থেকে? সেটা হচ্ছে লাইকেন। আচ্ছা, এখানে তো আমি সাদা কালার নিয়েছি তাই দেখা যাচ্ছে না। লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। এভাবে প্রাপ্ত লিটমাস দেখতে লাল বর্ণের হয়। এই লাল বর্ণের লিটমাস কাগজকে যে কোনো কালি দ্রবণ ডোবালে নীল বর্ণ ধারণ করে। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছি, যখন তুমি নীল লিটমাস ব্যবহার করবা, তখন তুমি লাল লিটমাসে পরিণত হবে। এটাই আমরা বুঝেছি। আচ্ছা, এবার আসো লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। এতে যখন লাল, এখন দেখো এটা হচ্ছে অ্যাসিড, তাই না? এটা কি বলতো? অ্যাসিড। এখন তুমি যখন একটা লিটমাস ব্যবহার করবা, তখন মাথায় রাখতে হবে অ্যাসিডের সাথে আমাকে কিন্তু কি ব্যবহার করতে হবে বলতো? ব্লু লিটমাস ব্যবহার করব অ্যাসিডের সাথে। তখন এটা কি বর্ণ ধারণ করবে? এটা হচ্ছে রেড ধারণ করবে। আমি কি বুঝতে পারছি? বি মানে হচ্ছে কি ব্লু লিটমাস, আর এ দিয়ে অ্যাসিড। তো লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এতে যখন তুমি লাল লিটমাস ডুবানো হয়, তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, ফলে লিটমাস কাগজে কোনো পরিবর্তন হয় না। তার মানে লেবু কি বলতো? নিরপেক্ষ বলতেছে। আচ্ছা, ঠিক আছে। পরিবর্তন হয় না। পক্ষান্তরে লিটমাস কাগজ ডোবালে লিটমাস সাথে লেবু সাইট্রিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ফলে, তো লিটমাসটা কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তন কি বলতো? পরিবর্তন হবে।
সরি। এবার আসো তাহলে এক কথায় বলা যায় অ্যাসিডের একটি ধর্ম হলো নীল লিটমাসকে লাল করা। নীল লিটমাসকে কি বলতো? লাল করা। তাহলে অ্যাসিডের ধর্ম কি বলতো? অ্যাসিডের ধর্ম হলো নীল যে লিটমাসটা আছে ওটাকে কি করবে? লাল করবে। ঠিক আছে? এই কারণে বললাম। সো বি এর সাথে এ ইকুয়াল কি হবে? আর হবে। তোমরা কি জানো লেবুর রসের মতো আমলকি, তারপর হচ্ছে করমচা, খামরাঙা, বাতাবি লেবু, আঙ্গুর ইত্যাদি টক কেন লাগে? কারণ এই ফলগুলোতে এসিড থাকে। কি থাকে বলতো? এসিড থাকে। শুধু তুমি মাথায় রাখতে হবে তোমাকে ফলগুলোতে ম্যাক্সিমাম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ফলে যে কোনো ফল ফ্রুটে এসিড থাকে কিন্তু। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো তোমাদের বেশ কয়েকটা ফলের নাম দেওয়া আছে। এটির নাম সহ এটা কিন্তু মনে রাখতে হবে। যেমনটা দেখো আঙ্গুর, কমলা, লেবু কি থাকে? সাইট্রিক অ্যাসিড। তারপর হচ্ছে তেঁতুলে কি থাকে? সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। টমেটো থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। আমলকিতে থাকে হচ্ছে অ্যাসকর্বিক। আপেল এবং আনারসে থাকে কি বলতো? ম্যালিক। সে মেলিক থাকে। সো অনেকে যাদের হচ্ছে মনে থাকবে না, যেমন আমরা তেঁতুল কেনার সময় টাটকা থেকে কিনি। কি থেকে? টাটকা থেকে। তো সেই ক্ষেত্রে তুমি মনে রাখতে পারো টার্টরিক অ্যাসিড। কি বলতো? টার্টরিক অ্যাসিড। দেখবা টমেটো যে আমরা সসটা খাই, সো ওটাকে আমরা সস বলে থাকি। সো অক্সালিক। কি বলতো? অক্সা। সো টার্টোটিক মানে টাটকা থেকে নিব। টমেটোটা কীরকম থেকে? সসের মধ্যে। সো এইখানে আমরা অক্সালিক ব্যবহার করব অক্সা সস থেকে। এবার আসো আপেল এবং আনারস। আপেল এবং আনারস এগুলো কিন্তু কি বলতো? গুচ্ছ ফল। কি ফল বলতো? গুচ্ছ ফল মানে একটু গুছালো থাকে। সেগুলো কেই বিক্রি করবে? অবশ্যই মালিক। সো এই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে কি? ম্যালিক অ্যাসিড। আপেল বা আনারস কে বিক্রি করবে? ম্যালিক অ্যাসিড। আমলকি, আমলটি কীভাবে মনে রাখবে সেটা হচ্ছে অ্যাসকর্বিক। কী বলবি? অ্যাসকর্বিক। আশা করছি আমরা পারবো। এবার আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পেজে চলে আসছি। যদিও এই চ্যাপ্টারটা একটু হিউজ বড় থাকতেও পারে, এটা তোমরা হচ্ছে নিজেরাই করবার চেষ্টা করবে। কারণ আমার এখানে তো তেমন প্র্যাকটিক্যাল দেখানোর আহ, সংযুক্ত নাই। ঠিক আছে? সো এই জন্য আমি এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা এবার আসো কি বলেছে? হ্যাঁ, লাল লিটমাস কাগজের রং পরিবর্তন হয়ে নীল হয়ে গেল আর নীল লিটমাসকে রং পরিবর্তন হলো না। পরবর্তীতে তোমরা রং পরিবর্তনের কারণ আরো বিশদভাবে জানতে পারবে। এবার আসো আমরা কি যে চুনের পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মতো সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাসকে নীল করে। কি করে বলতো? নীল করে। তার মানে চুনের পানিতে কি থাকে বলতো? অ্যাসিড থাকে। যখন কোন একটা আহ, লিটমাসকে নীল লিটমাসে পরিণত করবে, সরি, তখন ওটা কি হবে? কারিও হবে। লিটমাসটা মানে ওই পদার্থটা কি হবে? কারিও হবে। মাথায় রাখতে হবে লাল লিটমাসকে যখন নীল করবে তার মানে এই পদার্থটা কি বলতো? ক্ষারীয়। ক্ষারীয়তে করে, তাই না? যখন লাল লিটমাসের সাথে তুমি যখন ক্ষারীয় বিক্রিয়া করবে তখন নীলিত ধারণ করবে, তাই না? তো এদেরকে আমরা ক্ষারক বলে থাকি। কি বলে থাকি? এখানে সুন্দর করে দিয়েছে, ক্ষারক বলে থাকি। তো সোডিয়াম হাইড্রো অক্সাইড। এই বিক্রিয়াগুলো হচ্ছে তোমরা দেখে দেখে একবার লিখে লিখে লিখতে হবে। একটি ক্ষারক যার সাবান তৈরি একটা মূল উপাদান কি বলতো? সোডিয়াম হাইড্রো অক্সাইড। সোডিয়াম হাইড্রো অক্সাইড কি বলতো? সাবান তৈরির মূল উপাদান। ঠিক আছে? ওকে ফাইন। এবার আসো আমরা নির্দেশকটা পড়ি। তোমরা উপরে যে লিটমাস কাগজ ব্যবহার করলে তা নিজের রং, আচ্ছা আমি, দাঁড়াও, রেকর্ড হচ্ছে কিনা। ওকে। তো নির্দেশকটাকে তোমরা উপরে যে লিটমাস কাগজ ব্যবহার করলে তার নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পদার্থ অম্ল না ক্ষারক তার নির্দেশ করে। কে? এই নির্দেশকটার মাধ্যমে এটা বোঝা যায় যে আসলে আমি কোন একটা যখন দ্রব্যের উপর ধরো লাল লিটমাসটা লাগতেছি, এখন এটা নীল হয়ে গেছে, তখন আমাকে বুঝে ফেলতে হবে আসলে হ্যাঁ এই দ্রব্যটা হচ্ছে ক্ষারীয়। কেন?
কারণ লাল লিটমাস খানির উপর লাগলে সেটা নীল বর্ণে ধারণ করে। আর যখন তুমি নীল লিটমাস কি করবে অ্যাসিডের উপর রাখবে বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা, তখন দেখবা ওই কাগজটা কিসে পরিণত হয়েছে, লাল বর্ণে পরিণত হয়েছে। তো এখানে কিছু আমাদেরকে এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে লিটমাস কাগজের মতো মিথাইল অরেঞ্জ, ফেনোফলথিন এবং মিথাইল রেড, এগুলো নানা ধরনের রকমের নির্দেশক একটা অজানা পদার্থ অ্যাসিড কারণ নিরপেক্ষ এগুলো বুঝতে সাহায্য করে। ল্যাবরেটরিতে যখন তুমি যারা কাজ করে তারা কিন্তু এই লিটমাস কাগজ দিয়ে কিন্তু এই পর্যালোচনাগুলো কিন্তু করে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো তখনই ওনারা কিন্তু বুঝে ফেলতে পারে যে আসলে এখন আমি যে দ্রব্যটা বা রাসায়নিক পদার্থটা ব্যবহার করতেছি এটা আসলে অ্যাসিড নাকি ক্ষার। এটা একদম প্রাথমিক একটা বলা যায় আর কি। এখন আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড চেনার আরেকটা ভালো উপায় হচ্ছে সেখানে কি থাকবে, COOH। প্লিজ খেয়াল করো, অ্যাসিডটা আমরা কীভাবে চিনবো, সেটা COOH। আমরা অনেকে অ্যালকোহল চিনি, উইন, এটা হচ্ছে ওয়েস থাকবে, ঠিক আছে? কী থাকবে বলতো, ওয়েস। এটাকে আমরা অ্যালকোহল মূলক বলে থাকি, আর এটা হচ্ছে অ্যাসিড মূলক বলে থাকি। এখন দেখো কি বলছে, CH3COOS, এটাকে বলা হয় ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। কি বলা হয় বলতো, ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। পরটাকে কি বলা হয়, অক্সালিক অ্যাসিড। কি বলা হয় বলতো, অক্সালিক অ্যাসিড। কি কি, SOOC এক বন্ধন, সি এখানে বন্ধন বলা হয়, এটাকে বন্ধন বলে। প্লিজ খেয়াল করো, এটাকে বন্ধন বলে, এখানে বন্ধন একটা আছে, যেমনটা একটু খেয়াল করো, যেমন হচ্ছে SOOC, কার্বন কার্বনের মধ্যে বন্ধন বোল্ড করবে, মানে কার্বন কার্বন বন্ধন থাকবে, ওর সাথে থাকবে না। সো এখানে CCOs। তোমরা যদি অনেক এরকম করো, যেমনটা হচ্ছে এইচ ধরো, ধরো এটা দিছো, সো এখানে এইচ দিছো, আবার সি দিছো, COOH দিছো, এটা দিলে এটা ভুল হবে। সঠিকটা হচ্ছে এটা, মাথা রাখবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে কি বলা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলবো, এবং এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড, H2O। এই যে রাসায়নিক নামগুলো আছে, এগুলো একটু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু তোমরা কিন্তু দুদিন পর আবার ভুলে যাবা, ঠিক আছে? এখন দেখো এদেরকে সবগুলোতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে, এবং এরা সবাই পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, অবভিয়াসলি তৈরি করবে, কারণ অ্যাসিড। কারণ অ্যাসিড কী করবে বলতো, দান করে ফেলায়। তাহলে বলা যায় অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে, এবং যারা কী বলে বলতো পানিতে H+ উৎপন্ন করে, মানে ধান করে ফেলায়। আচ্ছা, একটু জাস্ট খেয়াল করি, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, এবং আরেকটা দেওয়া আছে ভিনেগার, ঠিক আছে, স্যাটিক অ্যাসিড। এখন এটা আমরা যখন পানিতে কি করাবো বলতো, বিক্রিয়া করাবো, পানির সাথে যখন বিক্রিয়া করাবো তখন কি করবে, আলাদা হয়ে যাবে, একদম আলাদা হয়ে যাবে, হাইড্রোজেনগুলো আলাদা হয়ে যাবে। কেন? কারণ আমরা এখনই পড়ে আসছি যে সেটা কি, যে অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে, এবং পানিতে কী করে বলতো, H+ দান করে বা উৎপন্ন করে থাকে এটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ব্যাপার, তুমি যখন এই দুটো আবার অ্যাড করবে তখন তুমি অ্যাসিড পাবে। কখন? যখন তুমি পানি তোমার প্রভাবক হিসাবে থাকবে। প্রভাবক হিসেবে কি বলতো, থাকবে। আচ্ছা, এখন মিথেন কি অ্যাসিড কিনা, কি বলছে মিথেন, আমরা চলো আগে মিথেনটাকে একটু দেখার চেষ্টা করি। সো মিথেনটা দেখার হচ্ছে, সো যারা ক্লাসটা করবে না অবভিয়াসলি এগুলো বুঝবে না, তোমরা হয়তো বই পড়ে পড়ে করতে পারবা। এই যে এটাকে বলা হয় মিথেন। কার্বনে 4টা হাতে মধ্যে কি থাকবে বলতো, হাইড্রোজেন থাকবে, এটাকে বলা হয় মিথেন, ঠিক আছে? একটু লিখে ফেলবা। এখন মিথেন কি অ্যাসিড কিনা, এটি আসলে অ্যাসিড নয়, এটা একটা গ্যাস। কি বললাম, এই মিথেন হচ্ছে একটা গ্যাস, মাথা রাখো। সো মিথেন হচ্ছে কি বলতো, মিথেন হচ্ছে একটা গ্যাস। সো এটি অ্যাসিড নয়, মিথেনে 4টি হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু মিথেন পানিতে হাইড্রোজেন প্লাস উৎপন্ন করে না। সো এবার দুটি কারকের দিকে আমরা লক্ষ্য করি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আরেকটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম কী বলতো, হাইড্রোক্সাইড। আচ্ছা, আমাদের এখানে আর পেজ আছে কিনা দেখি, আমরা নেক্সট পেজ চলে যাই।
এখন কারক কি বলতো? কারক হলো রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু থাকে, যারা পানিতে হাইড্রোক্সি আয়ন কি করে? তৈরি করে। যেমন দেখো আমরা পানি H2O এটাকে যদি ভেঙে ফেলি তাহলে আমরা কি পাই? H+ আয়ন সাথে OH মাইনাস আয়ন পাই। ঠিক আছে? এটাকে বলা হয় হাইড্রোক্সিল আয়ন। এটাকে কি বলা হয়? হাইড্রোক্সি আয়ন। এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন বলা হয়। এখন যারা হচ্ছে H+ উৎপন্ন করে পানিতে, তারা কি বলতো? তারা হচ্ছে অ্যাসিড। তারা কি বলতো? তারা হচ্ছে তারা কারা? তারা হচ্ছে H+ যারা, তারা হচ্ছে অ্যাসিড। আর যারা হাইড্রোক্সিল আয়ন কি করে? উৎপন্ন করে, তারা হচ্ছে কি বলতো? তারা হচ্ছে বেস বা ক্ষারক। তারা কি বলতো? বেস বা ক্ষারক। তাহলে আমাদের দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা পানিতে করবে, এই যে আলাদা হয়ে গেছে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাও কি হচ্ছে? পানিতে যখন বিয়োজিত হবে তখন এই দুইটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে? ওকে ফাইন, আস্তে আস্তে আসি তাহলে। তবে কিছু কিছু পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড বা চুন, অ্যামোনিয়া, তাদের মধ্যে কিন্তু অক্সিজেন হাইড্রোজেন দুটোই পরমাণু নেই, কিন্তু এরা আবার পানিতে কি করে বলতো? ওএস আয়ন তৈরি করে। তো এদেরকেও কি বলা যায়? কারক বলা যায়। সো এখান থেকে তুমি রাখতে পারো কারক কাকে বলে, প্রশ্ন আসবে আসবে একদম মাস্ট তোমাদের যে কোনো এক্সামে, টেস্ট পরীক্ষা বলো বা জেসি পরীক্ষা বলো, যে কোনো আসবে। তাহলে চুনের সাথে তুমি যখন পানি আমরা বিয়োজিত করবো তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। ঠিক আছে? তারপর অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার সাথে যখন আমি হাইড্রোজেন সরি পানি যখন আমি বিক্রিয়া করাবো তখন আমি কি পাচ্ছি? অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড। অ্যামোনিয়া কি বলতো? অ্যামোনিয়া হাইড্রো অক্সাইড আমি পাবো। এবার ক্ষারক। তোমরা এর আগে জেনেছো যে ক্ষারক হচ্ছে মূলত ধাতব অক্সাইড বা হাইড্রো অক্সাইড। কিছু কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়, আর কিছু আছে যারা হচ্ছে দ্রবীভূত হয় না। সেগুলো কি কি? যেমন দেখো, যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলে থাকি। দেখো, যে সমস্ত ক্ষারক পানিতেই দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলি? ক্ষার বলে থাকি। সো এই ক্ষারগুলো হচ্ছে বিশেষ ধরনের ক্ষারক, যেমনটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে ক্ষার। এগুলো বিশেষ ধরনের। কি ধরনের? বিশেষ ধরনের। কিন্তু ক্ষারকও বলা যায়। ক্ষারকও বলা যায়। পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এটা পানিতে দ্রবীভূত হয় না, তাই এটি একটি ক্ষারক হলেও ক্ষার নয়। এটা থেকে কিন্তু প্রশ্ন মাস্ট আসবে, তোমরা নিয়ে রাখতে পারো। সো এখান থেকে কিন্তু এই প্রশ্নটা মাস্ট আসবে, সেটা কি? যে সকল ক্ষার ক্ষারক হলেও সকল ক্ষারক কিন্তু কারক নয়। ঠিক আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু কি বলতো? ক্ষারক হলেও ক্ষার নয়। আচ্ছা, এবার আসো আমরা এখন পড়বো অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে ব্যবহারটা পড়বো। ব্যবহারটার মধ্যে কি দিছে এটা একটু তোমরা একটু পড়ে ফেললে ভালো হয়। আই থিঙ্ক, দেখি আমি একটু দেখি যদি ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে আর কি। যেমন কি কি পড়বা একটু দেখো। যেমন লাইম ওয়াটার দিয়ে আসবে। এই যে চুনের যে পানিটাকে, ঠিক আছে, এটাকে লাইম ওয়াটার বলবে। এটা কিন্তু মার্কসটা আমি এখানে পয়েন্ট করে দিয়েছি। সো আমি এত বড় লেন্দি ভিডিও করব না, আমি জাস্ট তোমাদেরকে একদম মেইন এবং হাই ওয়ার্ডগুলোই তোমাদের দেখাই দিব। যেমন তোমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই রাসায়নিক নামটা তোমরা লিখে রাখতে পারো, যেটাকে বলা হয় সাসপেনশন বা ট্যাবলেট, দুই ভাগে পাওয়া যায়। এবং আরটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে এই নামগুলো তোমরা একটু লিখে রাখতে হবে। ঠিক আছে? লিকপ কি বলা হয়? ম্যাগনেসিয়া। কোনটাকে? এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটাকে, যেমন এইটাকে ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড, এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। কি বলা হয় বলো তো? মিল্ক অফ ম্যাগনেসিয়া। আচ্ছা, দেখি আমি একটু। আচ্ছা, সো এই বক্সে তোমরা পড়ে ফেলবা। সো আমি কোনগুলো দেখা দিচ্ছি একটু পড়ে ফেলবা। তোমাদের পড়া এটা, এখানে এটা 100% এখান থেকে তুমি এমসিকিউ পাবে, সিকিউ পাবা। যেমনটা দেখো এখানে কি বলছে, যেমন এখানে কি কি আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সংখ্যাটা তোমাকে কিন্তু মনে রাখা অবশ্যই প্রয়োজন। সালফিউরিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা আমরা সামনে দেখব। এবং পারক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। 4 থাকলে পারক্লোরিক, 3 থাকলে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। সো এদেরকে আমরা কোনিক অ্যাসিড বলে থাকি। কি থাকে? কোনিক অ্যাসিড বলে থাকি। এবং এগুলো কিন্তু আমাদের জন্য কি বলতো? মানবদেহের জন্য ক্ষতিকর। কোনগুলা? এই
অ্যাসিডগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে রিডিং এক্সট্রা কথাবার্তা। এগুলো এমনি যে কোনো একটা স্টুডেন্টে পারবে, ঠিক আছে? আমি তোমাদেরকে এত লেন্দি করব না, সরি, এত লেন্দি করব না। আচ্ছা, এখান থেকে অ্যাসিড ও ক্ষারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সো ওইখান থেকে অবভিয়াসলি প্রশ্ন আসার পসিবিলিটি একটু আছে, মানে এই টপিকটা থেকে, ঠিক আছে? মানে এই টপিকটা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আছে। যেমনটা আমরা বিক্রিয়াটা দেখার চেষ্টা করি, ক্যালসিয়াম কার্বনেট, কি বলতো, ক্যালসিয়াম কি দেওয়া আছে, কার্বনেটের সাথে যদি আমি 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 2 মোল কি বলতো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি বিক্রিয়া করে, তাহলে আবার কি কি উৎপন্ন হবে বলতো? আমার উৎপন্ন হবে, ভেঙে যাবে, কিন্তু এটা ভেঙে যাবে। সো এখানে কার্বনেটটা এসের সাথে চলে যাবে, সরি, কার্বনেটটা কিন্তু ভেঙে যাবে। সো ক্যালসিয়ামের সাথে আবার এখানে সিএল যেটা আছে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস, সো এখানে কার্বনটা ভেঙে গেছে, CO3টা ভেঙে গিয়ে কিসে পরিণত হবে? কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে একটা, সো কার্বন ডাই অক্সাইড। এখন আরেকটা থেকে গেছে না, থেকে গেছে কিনা? সো এখান থেকে আমার হাইড্রোজেন ছিল 2টা, সো একটা দিয়ে এখানে চলে আসছে, সো এখান থেকে H2O কি হবে বলো তো? H2O। আবার বলতেছি, ক্যালসিয়াম কার্বনেট সাথে যখন আমি 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করাবো, তখন আমি কী কী পাবো? ক্যালসিয়াম ক্লোরাইড পাবো এবং কার্বন ডাইঅক্সাইড পাবো এবং পানি পাবো। কি বলো তো? পানি পাবো। সো আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, একটু একটু মার্ক করে দিই, এটা এটা আমাদের পড়া হয়ে গেছে। এবং আরেকটা দেখো, আমাদের আরেকটা সেটা হচ্ছে যেমন খাবার সোডা, ঠিক আছে? খাবার সোডা হচ্ছে এটা, এটাকে এটা এমসিকিউ আসার পসিবিলিটি আছে। যেমন খাবার সোডা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কি বলতো? সোডিয়াম সোডিয়াম হাইড্রোজেন হাইড্রোজেন কার্বনেট, কার্বনেট বলে থাকে কাকে? এই খাবার সোডা। খাবার সোডার নাম কি বলতো? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কি বলতো? কার্বনেট। খাবার সোডার নাম কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া কি করবে? এখন খাবার সোডা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। যখন তুমি হচ্ছে খাবার সোডা হচ্ছে এনএস, এটার সাথে যখন তুমি কি ব্যবহার করবো বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করব, তখন আমার কি কি উৎপন্ন হচ্ছে? ওই যে ঠিক সেম, আবার এটা বাদ চলে যাবে, মানে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সোডিয়ামের সাথে এটার ক্লোরাইড কি হবে? তৈরি হবে। এটা হচ্ছে লবণ। এটা কি বলতো? লবণ। তারপরে আমাদের লবণটা তৈরি হয়ে গেছে, তারপরে এটা হচ্ছে পানি, H2O, এবং আল্টিমেটলি এই CO3 থেকে ওটা পানিতে চলে গেছে একটা, আরেকটা থেকে সেটা হচ্ছে CO2। আমি বিক্রিয়াগুলো তোমাদের বই থেকে ধরে ধরে বুঝাচ্ছি, যাতে যারা হচ্ছে বই পড়ে এবং আমার ক্লাসটা করলে আল্টিমেটলি তারা একদম 100% এই ক্লাসটা একদম শেষ হবে। আমি কিন্তু অতিরিক্ত তোমার অকাজের বা যেগুলো আসবে না এগুলো পড়াই তোমাদের কোনো লাভ নাই। ভিডিওটা আমি অনেক বড় করতে পারলে আমি চাইবো, বাট কোনো কাজ আসবে না, ঠিক আছে? কি আসবে না? কাজে আসবে না। আমরা বিক্রিয়াগুলো একটু ভালো করে খেয়াল চেষ্টা করি। এটা হচ্ছে জিঙ্ক। এটা কি বলতো? এটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কের সাথে যখন ঠিক 2 মোল আমি যখন কি ব্যবহার করবো? হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করবো, তাহলে কি পাবো বলতো? জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে? কারণ জিঙ্কের যোজনী হচ্ছে 2, এই জন্য ক্লোরাইডের সাথে চলে আসছে, এবং ক্লোরিনের যোজনী কত? 1। আশা করছি তোমরা এর আগে ক্লাস এগুলো পড়ে আসছো, অবশ্যই পড়ে আসছো। এখন বাকি কেটে যাবে হাইড্রোজেন, এটা একটা গ্যাস, সুতরাং এটা এভাবে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। সো আশা করছি আমি বোঝাতে পারতেছি তোমাদেরকে। না বুঝে থাকলে তোমরা অবশ্যই তো কমেন্ট বক্স আছে, যে পয়েন্টটাতে বুঝবে না একটু আমাকে কমেন্ট করে জানাবা। এখানে তোমাদের বইতে যখন এরকম বক্সগুলো থাকবে, এগুলো একটু প্লিজ তোমরা নিজেরাই করবা, সেলফ, ঠিক আছে? সেলফ ওয়ার্ক, তোমাদের নিজেদের কাজ, এটা তোমাদের নিজেদের কাজ, এটা তোমরা নিজেরাই করে ফেলবা। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ার চেষ্টা করব, সেটা হচ্ছে কেন লিটমাস কাগজে লং মানে অনেক সময় পরিবর্তন হয় না আসলে। যখন দেখো তুমি আমরা জানি কি, লাল লিটমাসটা আমি যখন এসিডে দিব, আবার ওটা আবার চেঞ্জ হবে না। দেখো, লাল লিটমাস, ঠিক আছে? লাল লিটমাসটা আমি যখন কোথায় দেবো বলো তো? আমি যখন এসিডে দিব, তখন কিন্তু এটা লাল হবে না।
আমরা জানতাম কি যখন কোনো একটা অ্যাসিডের সাথে আমি যখন কি বলবো ব্লু একটা লিটমাস দেব তখন এটা কি হবে লাল হবে, বাট এইরকম কাজের ক্ষেত্রে তখন কি হয় না বলো তো, লিটমাসগুলো পরিবর্তন হয় না। এবার দেখো কারণ হলো চুনের পানিতে থাকা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম কি বলতো হাইড্রোক্সাইড। সো বাবা বলতেছি রাসায়নিক নামগুলো কিন্তু একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এর সাথে যখন আমি সালফিউরিক অ্যাসিড, সেখানে একটু দেখো যখন ক্যালসিয়াম যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি যখন সালফিউরিক অ্যাসিড কি বলে সালফিউরিক অ্যাসিড আমি কি করবো বিক্রিয়া করাবো, তখন আমার কি কি উৎপন্ন হচ্ছে দেখো, ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে এবং 2 মোল পানি উৎপন্ন হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি যখন লিটমাস কাগজ ব্যবহার করব তখন কিন্তু কি পরিবর্তন হবে না। যখন এই প্রশ্নটা আসবে তোমাকে এই বিক্রিয়াটা মাস্ট দিতে হবে, এই জন্য আমি এটাকে 5 স্টার দিচ্ছি, 5 স্টার। এই প্রশ্নটা মাস্ট আসবে কখন, যখন কেন লিটমাস পরিবর্তন হয়, যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তখন আমরা লবণ এবং পানি উৎপন্ন পাই। এক্ষেত্রে দেখো ক্যালসিয়াম সালফেট যেটা আছে এটা হচ্ছে লবণ, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো লবণ। এবং তাহলে আমরা বলতে পারি ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়া পথে মূলত সেটা হচ্ছে লবণ আমরা পাই। আচ্ছা, এবার একটু আসো কিছু ক্ষারকের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বারবার বলতেছি ক্ষারকের মধ্যে আমাদের কি থাকবে বলতো, ক্ষারকের মধ্যে আমাদের OH আয়ন থাকবে। তাহলে আমরা অ্যাসিডের মধ্যে কী পাবো বলতো, অ্যাসিডের মধ্যে পাবো সেটা হচ্ছে H+ আয়ন অ্যাসিডের ক্ষেত্রে, এটা হচ্ছে ক্ষারকের ক্ষেত্রে। তো অ্যাসিডের দেখো H+ এটু ভাঙে গেলে H+ পাবো। যেমন আমরা এইখান থেকেও কী পাবো বলতো, আমরা নাইট্রিক অ্যাসিড থেকে কী পাবো H+টা আলাদা হয়ে আসবে। সো এগুলা উৎপন্ন হবে। এবার আসো, তবে একমাত্র ক্ষারক ও অ্যাসিডের বিক্রিয়াতে যে লবণ উৎপন্ন হয় না না তা অন্য বিক্রিয়ার মাধ্যমে কিন্তু লবণ উৎপন্ন করা যায়। যেমনটা দেখো আমরা এখানে ম্যাগনেসিয়ামের সাথে যখন 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছি তখন ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং গ্যাস তৈরি হচ্ছে। যখন সোডিয়ামের সাথে যখন এটা বিক্রি করা হচ্ছে আবার 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রি করা হচ্ছে তখন আমরা সোডিয়াম ক্লোরাইড পাচ্ছি, লবণও পাচ্ছি। সো এই ক্ষেত্রে দেখো কার্বনেটের সাথে যখন একটা লবণ, কার্বনের সাথে কি বলতো কার্বনেট, এই যে কার্বনের সাথে যখন একটা লবণ উৎপন্ন তখন এটাও কিন্তু লবণ উৎপন্ন হচ্ছে দেখো, কারণ এখান থেকে সোডিয়াম আর এখান থেকে ক্লোরিন চলে আসতেছে এবং সাথে কি থেকে যাচ্ছে এখানে হাইড্রোজেন থেকে গেছে, দুইটা হাইড্রোজেন, তিনি উঠে থেকে গেছে এবং সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কী হয় বলতো উৎপন্ন হয়। আমি কি বুঝতে পারছি? অবশ্যই আমি বুঝতে পেরেছি তোমাদেরকে, একটু বড় করব না। আচ্ছা, এবার আসো আমরা এই পেজটা দেখি, এই পেজে কী কী আছে আমাদের। আমাদের আশা করছি আর নাই। এই পেজটা হচ্ছে তোমরা পড়বা। সো মানে এই পেজটা তোমরা পড়বা। এই পেজটা হচ্ছে 1 স্টার দেওয়া যায়, মানে এই টপিকটা 1 স্টার দেওয়া যায়। শেষ হয়ে গেছে আমাদের এই অধ্যায়টা শেষ। এগুলো একটু ভালো করে প্রশ্নগুলো একটু ভালো করে প্রশ্নগুলো ভালো করে একটু পড়ার চেষ্টা করবা। যেমনটা কি, যেমন অ্যাসিড কাকে বলে, ঠিক আছে? যখন যে সমস্ত পদার্থ পানিতে হাইড্রোজেন আয়ন কি করে বলতো, এই যে হাইড্রোজেন আয়ন কি করে তৈরি করে তাদেরকে আমরা কি বলে থাকি বলতো অ্যাসিড বলে থাকি। আর যারা হচ্ছে ক্ষারকারা, যারা হচ্ছে পানিতে ওএস আয়ন কি করে তৈরি করে তাদেরকে আমরা ক্ষারক বলে থাকি। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই টপিকটা কিন্তু একটু করে ফেলতে হবে। সো আজকের ক্লাসে আমি যা পড়াইছি, সো আজকের ক্লাসে যা পড়াইছি তুমি এটুকু এনশিওর থাকতে পারো, যে তোমার এই ক্লাসটা মানে এই অধ্যায়টা তোমার কি হবে একদম পুরো কভার হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল নাকি? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটা কন্টিনিউ করছো। আমি চেষ্টা করবো আগে বইয়েরগুলো রিভাইজ দিয়ে শেষ করে দেওয়ার, এবং পরবর্তীতে যদি সিকিউ নিয়ে আসা হয় বা সৃজনশীল নিয়ে আসা হয়, মানে আমি টপিকগুলোতে দেখাই দিয়েছি মানে কোথাদেরকে সিকিউ আসবে, তুমি যদি সেই অনুযায়ী একটা টেস্ট পেপার নিয়ে তুমি যদি সিকিউ সলভ করো, সো আশা করছি তোমার বিজ্ঞান বই 100 মার্কস থেকে কেউ কমাতে পারবে না, এইটুকু তুমি মেকশিওর থাকতে পারো, ঠিক আছে? অবশ্যই তোমার যদি ক্লাসগুলো একটু ভালো লেগে থাকে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা হচ্ছে ফ্রিতে ক্লাস করতে চাচ্ছ অবশ্যই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে তাদেরকেও পৌঁছিয়ে দেবা, তারাও যাতে যারা হচ্ছে যে টপিক বুঝে না তারা যাতে এই ক্লাসগুলো করে অল্প সময়ের বুঝে ফেলতে পারে, ঠিক আছে? ওকে, সবাই আমার জন্য একটু দোয়া করবা, প্রার্থনা করবা যাতে আমি সুস্থ থাকি, তোমাদের আরও অনেক ফ্রিতে ক্লাস দিতে পারি, ঠিক আছে? সো দেখা হবে আরেকটি ক্লাসে।
ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবা। ওকে।